Good morning, students. I am your teacher Tanmay Goswami. Welcome to Vidya Pro ICSC and CBSC. We have already started discussing about Russian Revolution. I hope all of you have watched the first part of Russian Revolution. Now, today in this video, we are going to discuss the second part of Russian Revolution. I hope all of you are watching and subscribing the channel and sharing the videos with your friends. Please subscribe our YouTube channel. This will encourage me to bring lot more of these videos for all of you. I hope all of you are learning something out of our discussion. So please subscribe our channel. So let's start the second part of Russian Revolution. Socialists were against private property and believed that it was the root of all problems. So that was their belief. Different socialists had different visions of the future. তো এখানে কি বলতে চাইছে, সমাজতন্ত্রী যারা ছিলেন তারা ব্যক্তিগত সম্পত্তির বিরোধী ছিলেন এবং বিশ্বাস করতেন যে এই ব্যক্তিগত সম্পত্তি ব্যাপারটাই সমস্ত সমস্যার মূল কারণ। সুতরাং এই যে ব্যক্তিগত সম্পত্তির ধারণা, এটাকে তারা মুছে দিতে চেয়েছিলেন। কিন্তু বিভিন্ন সমাজতন্ত্রীদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণাও ভিন্ন ভিন্ন ছিল, অর্থাৎ আলাদা আলাদা ছিল। রবার্ট ওয়েন, আ লিডিং ইংলিশ ম্যানুফ্যাকচারার, sought to build a cooperative community called New Harmony in Indiana. In France, for instance, Louis Blanc wanted the government to encourage cooperatives and replace capitalist enterprises. However, Karl Marx and Friedrich Engels in Germany were of the opinion that workers had to overthrow the rule of capitalism and the rule of private property. প্রখ্যাত ইংরেজ শিল্পপতি রবার্ট ওয়েন ইন্ডিয়ানাতে নিউ হারমোনি নামে একটা সমবায় সম্প্রদায় গড়ে তুলতে চেয়েছিলেন। সিমিলারলি ফ্রান্সে লুই ব্লাং চেয়েছিলেন যে সরকার সমবায়গুলোকে উৎসাহিত করুক এবং পুঁজিবাদী উদ্যোগগুলো অর্থাৎ ক্যাপিটালিস্টদের স্থলাভিষিক্ত করুক, ক্যাপিটালিস্টদের জায়গায় সমবায়গুলোকে এগিয়ে দেওয়া হোক। তবে জার্মানির কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঞ্জেলস এই মত পোষণ করতেন যে শ্রমিকদের পুঁজিবাদের শাসন এবং ব্যক্তিগত সম্পত্তির শাসন থেকে মানুষকে মুক্তি দিতে হবে, পুঁজিবাদকে উৎখাত করতে হবে। হি ওয়াজ কনভিন্সড দ্যাট ওয়ার্কার্স উড ট্রায়াম্প ইন দেয়ার কনফ্লিক্ট উইথ ক্যাপিটালিস্টস। তিনি নিশ্চিত ছিলেন যে পুঁজিবাদীদের সাথে সংঘাতে শ্রমিকরাই একদিন জয়ী হবে। A communist society was the natural society of the future. By 1870, socialist ideas had begun to spread in Europe. একটি সাম্যবাদী সমাজই হবে ভবিষ্যতের স্বাভাবিক একটা সমাজ। 1870 সালের মধ্যে ইউরোপে সমাজতান্ত্রিক ধারণা ছড়িয়ে পড়তে শুরু করেছিল। In order to work together and spread socialist ideas in Europe, they formed an international organization called Second International. Workers in England and Germany formed unions and started a movement demanding better living and better working conditions. The German labor organizations worked together with the Social Democratic Party and helped them win the parliament elections. তো এখানে যেটা বলতে চাইছি, ইউরোপে একসাথে কাজ করবার এবং সমাজতান্ত্রিক ধারণাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্যে তারা কী করলেন, দ্বিতীয় আন্তর্জাতিক বা সেকেন্ড ইন্টারন্যাশনাল নামে একটা আন্তর্জাতিক সংগঠন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তৈরি করলেন। ইংল্যান্ড এবং জার্মানির শ্রমিকরা ইউনিয়ন গঠন করে এবং উন্নত জীবনযাত্রা এবং উন্নত কাজের পরিবেশের জন্যে তারা দাবি তোলে এবং আন্দোলন শুরু করে দেয়। জার্মান শ্রমিক সংগঠনগুলো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সাথে একসাথে কাজ করে এবং তাদের সংসদ নির্বাচনে জয়লাভ
করতে সাহায্য করে। তো শ্রমিক সংগঠনগুলো কী করলো, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে পার্লামেন্ট ইলেকশনে জিতিয়ে দিল। In 1905, socialists and trade unions formed the Labour Party in Britain and Socialist Party in France. Now we will discuss about Russian Revolution. তো 1905 সালে সমাজতন্ত্রীরা এবং ট্রেড ইউনিয়নগুলি কী করলো, ব্রিটেনে লেবার পার্টি আর ফ্রান্সে সোশ্যালিস্ট পার্টি তৈরি করলো। এইবার আমরা যেখানে আসছি সেটা হচ্ছে একদম কোর রাশিয়ান রেভলিউশনের ভেতর আমরা প্রবেশ করছি। রাশিয়ান রেভলিউশনের কোর ব্যাপারটা নিয়ে এবার আমরা ডিসকাস করা শুরু করব। The socialists seized power in October Revolution of 1917, the fall of the Tsar in February 1917, and the October Revolution are collectively known as the Russian Revolution. তো এখন আমরা রাশিয়ান বিপ্লব সম্বন্ধে আলোচনা করব। তো 1917 সালের ফেব্রুয়ারিতে জারের পতন ঘটল এবং অক্টোবরে 1917 অক্টোবরে বিপ্লব করে সমাজতন্ত্রীরা ক্ষমতা দখল করে নিল। এই যে টোটাল ঘটনাটা ঘটল, জারের পতন এবং বিপ্লব করে ক্ষমতা দখল করা সমাজতন্ত্রীদের দ্বারা, এই টোটাল ব্যাপারটাই হচ্ছে রাশিয়ান বিপ্লব বা রুশ বিপ্লব বা রাশিয়ান রেভলিউশন নামে পরিচিত। At that time, USSR included present-day Russia as well as present-day Finland, Latvia, Lithuania, Estonia, parts of Poland, Ukraine and Belarus. It extended almost to the Pacific Ocean and included present-day Georgia, Armenia and Azerbaijan of the Central Asia. The whole was collectively known as the USSR. তো সেই সময়ে সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ার পাশাপাশি আরও বেশ কয়েকটা দেশ জুড়ে ছিল। ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্টোনিয়া, পোল্যান্ডের কিছুটা অংশ, ইউক্রেন এবং বেলারুশ সবটা নিয়েছিল ইউএসএসআর বা তখনকার রাশিয়া। এটি প্রায় প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান অবধি বিস্তৃত ছিল এবং বর্তমান মধ্য এশিয়ার জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজানও তখন রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। সমগ্র অঞ্চলটি সম্মিলিতভাবে সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত ছিল। The majority of the population of USSR was Orthodox Christians originating from the Greek Orthodox Church. There were also some Catholics, Protestants, Buddhists, Muslims. The time we are discussing, 85% of the Russian population were peasants. তো সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যার অধিকাংশই ছিল গ্রিক অর্থোডক্স চার্চ থেকে আগত অর্থোডক্স খ্রিস্টান। এছাড়াও কিছু ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, বৌদ্ধ এবং মুসলিম মানুষ ছিল। আমরা যে সময়ের আলোচনা করছি সেই সময় রাশিয়ান জনসংখ্যার 85% ছিল কৃষক। ইন্ডাস্ট্রি ওয়াজ ডেভেলপড ইন ভেরি ফিউ প্লেসেস such as Moscow and St. Petersburg. Then what happened? Then railways were extended in all parts of the USSR and foreign investment began to flow in USSR around 1890. As a result, many industrial factories were built. Many factories were built with the private investment as well. তো মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের মতো খুব কম জায়গাতেই শিল্পের বিকাশ ঘটেছিল। তারপর কি হলো? তারপর সোভিয়েত ইউনিয়নের সমস্ত অংশে রেলপথ বানানো হতে লাগলো এবং 1890 সালের দিকে সোভিয়েত ইউনিয়নে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করে দিল, ফরেন ইনভেস্টমেন্ট। এর ফলে অনেক শিল্প কলকারখানা নির্মিত হলো, অনেক কারখানা বেসরকারি উদ্যোগেও স্থাপিত হলো। দ্য ফ্যাক্টরিজ হ্যাড টু বি আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য গভর্নমেন্ট টু এনশিওর দ্য মিনিমাম ওয়েজেস অ্যান্ড লিমিটেড ওয়ার্কিং আওয়ার্স। নাও এখানে যেটা বলছে, ন্যূনতম মজুরি এবং সীমিত কর্মসময় নিশ্চিত করার জন্যে কারখানাগুলিকে সরকারের তত্ত্বাবধানে থাকতে হতো। সরকার পুরো ব্যাপারটা দেখাশোনা করত। নাও লেট আস ডিসকাস হাউ সোশ্যালিজম স্প্রেড সো মাচ ইন রাশিয়া। Tsar Nicholas II had banned all political parties up to 1914.
তো এবার আলোচনা করা যাক যে রাশিয়ায় সমাজতন্ত্র হঠাৎ করে কিভাবে এতটা ছড়িয়ে পড়ল। জার নিকোলাস টু 1914 সাল পর্যন্ত সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। সেই সময় জার নিকোলাস টু ছিলেন, তিনি সমস্ত রাজনৈতিক দলকে 1914 সাল অবধি নিষিদ্ধ করেছিলেন। তো তাহলে কি হলো তখন? দ্য রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি ওয়াজ সিক্রেটলি ফাউন্ডেড বাই সোশ্যালিস্ট ইন দ্য ইয়ার 1898. They followed the ideas of Marx. They worked mainly in the villages. তো 1898 সালে সমাজতন্ত্রীরা গোপনে রাশিয়ান সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তারা মার্কসের ধারণাও অনুসরণ করেছিলেন। তারা মূলত গ্রামে কাজ করতেন, শহরে তারা আসতেন না। In the year 1900, socialists formed the Socialist Revolutionary Party. They fought for the rights of the peasants and demanded that the land owned by the nobles should be given to the peasants. But at that time, the Social Democratic Party did not agree with the Socialist Revolutionary Party on this demand. তো 1900 সালে সমাজতান্ত্রিক বিপ্লবী দল গঠন করলো। তারা কৃষকদের অধিকারের জন্য লড়াই করতে শুরু করলো। অভিজাতদের মালিকানাধীন জমি যা কিছু ছিল তা কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য তারা দাবি করলো। কিন্তু সেই সময় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এই দাবিতে সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টির সাথে একমত ছিল না। তো তারপর কি হলো? The party broke up. It broke up into first part Bolsheviks and second part Mensheviks. Bolsheviks leader Vladimir Lenin believed that the party should be open to all. তো এই যে ঝগড়াঝাটি হলো, ঝগড়াঝাটির ফলে কি হলো? পার্টিটা ভেঙে গেল, দলটা ভেঙে গেল। প্রথম অংশ পরিচিত হলো বলশেভিক, দ্বিতীয় অংশ পরিচিত হলো মেনসেভিক। বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিন বিশ্বাস করতেন যে দল সকলের জন্য উন্মুক্ত হওয়া উচিত, সবার জয়েন করবার সুযোগ থাকা উচিত, সবার মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত। তো এই অবধি হলো আমাদের সেকেন্ড পার্ট অফ রাশিয়ান রেভলিউশন। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ইফ ইউ আর এনজয়িং অ্যান্ড লার্নিং সামথিং ফ্রম দিস ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল and share our YouTube channel with all your friends. So this will take just 1 minute of your time. Please subscribe. This will encourage us to bring lot more of these videos for your benefit only. So please subscribe the channel. Go to YouTube, search Vidya Pro ICSC and CBSC and subscribe this channel. We will make more relevant videos with these discussions and question answers in future for all of you. So please subscribe our channel and please wait for the third part of Russian Revolution. Thank you for watching our channel and please wait for the third part of Russian Revolution. Thank you.